হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত 11ই অক্টোবর 2025 আমি ভ্রমণ করেছিলাম উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা হতে ঢাকা পর্যন্ত। সেদিন আমার ভ্রমণ সঙ্গী ছিল নাবিল পরিবহনের হিনু RN8 যে বাস। নাবিলের এই RN8 গুলো নিয়ে অনেকের মুখে নানান ধরনের কথাবার্তা শোনা যায় যে এগুলো নাকি রাস্তায় বসে যায়, আরো এটা সেটা। গাড়িগুলোকে আসলে রাস্তায় বসে যায় কিনা, সেদিন আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, কুড়িগ্রাম থেকে ঢাকা আসতে আমার কতক্ষণ টাইম লেগেছে, ওভারঅল সার্ভিস কেমন পেয়েছি, টপ স্পিড কেমন পেয়েছি, সবকিছু মিলেই আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া এই ভিডিও থেকে জানতে পারবেন ঢাকা কুড়িগ্রাম রুটে কি কি বাস চলাচল করে এবং এই রুটে বেস্ট অপশন কোনটা। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। রাত ঠিক 9টা বাজতেছে। এখন আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম শহরে অবস্থিত নাবিল পরিবহনের কাউন্টারের সামনে। ছোট্ট একটা শহর, রংপুর বিভাগের অন্তর্গত কুড়িগ্রাম জেলা হতে আজকে আমরা ভ্রমণ করব রাজধানী ঢাকা পর্যন্ত। কুড়িগ্রাম থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল রাত 9টা 30 মিনিট। আমরা মূলত সহজ.com থেকে টিকিট করেছি। কাউন্টারে এসে জাস্ট ওনাদেরকে ইনফর্ম করি এবং এখানে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেই। কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসতে আমাদের টিকিটের পিছনে খরচ করতে হয়েছে 1400 টাকা জন প্রতি। কুড়িগ্রামে প্রপার বিজনেস ক্লাস বাস বলতে এই নাবিল পরিবহনের একটি স্ক্যানিয়া এবং একটি RN8 চলাচল করে। এছাড়া হক স্পেশালের মার্সিডিজ বেঞ্চ রয়েছে, যেটা 31 সিটের বিজনেস ক্লাস এসি বাস। কিছুদিন আগেই চালু হয়েছে প্যাকেট মার্সিডিজ ইন্ডিয়ান বেঞ্চ বলতে পারেন, সেটা চলাচল করছে এই রুটে। রাত 9টা 15 মিনিট। ইতিমধ্যে আমাদের গাড়িটি আমাদের কাউন্টারের সামনে এসে হাজির হয়েছে। আমাদের আজকের ভ্রমণ সঙ্গী নাবিল পরিবহন হিনু RN8 যে গাড়ি নাম্বার 152787। 2016-17 সালের দিকে আমাদের দেশে অনেকগুলো হিনু RN8 এর আগমন ঘটে, তার মধ্যে নাবিলের এই হিনু RN8টাও একটা। তো এই ছিল নাবিলের আউটলুক। চলেন এবার নাবিলের ইন্টেরিয়রটা দেখা যাক। এই হচ্ছে নাবিল হিনু RN8 এর ড্যাশবোর্ড, আর এই হচ্ছে নাবিলের ইন্টেরিয়র। 28 আসন বিশিষ্ট বিজনেস ক্লাস ইন্টেরিয়র। এই সিটগুলো দারুণ, এই সিটগুলোতে বসে দারুণ মজা পেয়েছি। বলা যেতে পারে অনেকটা গ্রিনল্যান্ড ডাবল ডেকারের সিটের মতোই, বেশ কমফোর্টেবল এই সিটগুলো। নাবিল পরিবহনের বিজনেস ক্লাস বাসে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে 1/2 লিটার পানির বোতল, যেটা আমাদের দেশের প্রায় প্রতিটা বিজনেস ক্লাস বাসেই দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে রাত 9টা 30 মিনিট পার হয়, 9টা 35 মিনিট বেজে গিয়েছে। আমরা ঠিক 9টা 30-এই ছেড়ে দিতাম, কিন্তু একজন যাত্রী আমাদেরকে 5 মিনিট লেট করেছেন গাড়ির গেটে দাঁড়িয়ে। ওনার কি যেন ফেলে এসেছিলেন, যার কারণে 5 মিনিট বিলম্ব হয়েছে। আমরা এখন কুড়িগ্রাম হতে রওনা করছি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। রাত 9টা 35 মিনিটে আমরা কুড়িগ্রাম শহর ছেড়ে এসেছি আল্লাহর নাম নিয়ে। তারপর আস্তে ধীরে কুড়িগ্রাম শহর পার করে এখন আমরা ছুটে চলছি কুড়িগ্রাম রংপুর হাইওয়ে ধরে। এই হাইওয়েটা বেশ দারুণ সুন্দর, রাতের বেলাতেও ভালো লাগতেছিল অনেক। হয়তো দিনের বেলা এই হাইওয়ের রূপ আরো অনেক বেশি সুন্দর থাকে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে এই হাইওয়ের ভিউটা। কুড়িগ্রাম শহর থেকে বের হয়ে কিছু দূর যেতেই আমরা সামনে একটি হানিফ এন্টারপ্রাইজের দেখা পাই। হানিফের এই গাড়িটা 70, 80, 90 এরকম স্পিডে চালাচ্ছিল এই চিপা রাস্তাতেও। আমরাও প্রায় সেম স্পিডে তার বাম্পার ধরে এগিয়ে যাচ্ছিলাম, বাট কিছু ট্রাকের প্রেসারে সে ওভারটেক করে গায়েব হয়ে যাচ্ছিল। কিন্তু কখনোই একেবারে পুরোপুরি গায়েব হতে দেননি আমাদের উস্তাদ। আমরাও ট্রাককে ওভারটেক করে টেনে তাকে ধরে ফেলতেছিলাম, কিন্তু এই
চিপা রাস্তায় তাকে ওভারটেক করা কোনোভাবেই পসিবল হচ্ছিল না, যেহেতু সেও একটা ভালো স্পিড মেনটেন করে গাড়ি চালাচ্ছিল। শেষ পর্যন্ত সে একটি কাউন্টারের সামনে দাঁড়িয়ে যায় এবং আমরা তাকে পাশ কাটিয়ে আগে চলে যাই। এরপর আর সে আমাদের বাম্পারও দেখতে পায়নি। তো উপভোগ করুন উত্তরের দুই কিং হানিফের বাম্পারে নাবিলের ছুটে চলা। নাবিলের বহরে চলমান দুটি RN8 বাস নিয়ে অনেক মানুষের অনেক ধরনের অভিযোগ যে এই গাড়িগুলো নাকি বসে যায়, কিন্তু এই তো সেদিন আমি কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নাবিলের RN8 এ ভ্রমণ করলাম, কোনো ধরনের কোনো ইস্যুই আমি পাইনি। আসলে উল্টো গাড়ির কন্ডিশন এতটাই ফ্রেশ পেয়েছি, মনে হয়নি কোনোভাবে যে এই গাড়িটি 8 থেকে 9 বছরের পুরনো একটি গাড়ি। অবশ্য নাবিলের বহরে চলা আরো একটি RN8 2786 সেটা শুনেছি বসে যায়, জানি না সত্যি কিনা, ভ্রমণ করিনি যেহেতু। সেই গাড়িটা গ্যারেজে রয়েছে আর সেটার বদলে হিসেবে প্রক্সি স্ক্যানিয়া ট্রিপ পাঠাচ্ছে কুড়িগ্রামে। মূলত এই রুটে দুটি RN8 চলাচল করত, বর্তমানে একটা স্ক্যানিয়া এবং একটা RN8 চলাচল করছে আর কি। ঢাকা কুড়িগ্রাম রুটে পিওর লাক্সারিয়াস বাস দিয়ে সার্ভিস দেওয়া একমাত্র অপারেটর বলা যেতে পারে নাবিল পরিবহনকে। এছাড়া এই রুটে আরো বেশ কয়েকটি অপারেটর এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করলেও বাস্তবিক অর্থে লাক্সারিয়াস বাস দিয়ে কেউই এই রুটে সার্ভিস প্রদান করে না। এসি বাস সার্ভিসের ক্ষেত্রে বলা যেতে পারে SN পরিবহন, তারা স্লিপার বাস চালাচ্ছে, লিল্যান্ড স্লিপার। এছাড়া হক স্পেশালের মার্সিডিজ বেঞ্চ রয়েছে, ইন্ডিয়ান মার্সিডিজ আর কি। তো সেগুলোকে আপনি কখনোই লাক্সারিয়াস বাস হিসেবে প্রমাণ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি ঢাকা কুড়িগ্রাম রুটে নাবিল পরিবহনকে একমাত্র লাক্সারিয়াস প্রোডাক্ট হিসেবে বলা হয় তাহলে আশা করি সেটা কোনো ধরনের ভুল হবে না। ইতিমধ্যে আমরা রংপুর পার হয়ে চলে এসেছি, রাত প্রায় 11টা 15 মিনিট বাজতেছে। আমাদের সামনে শাহ ফতেহ আলীর একটি বাস দেখা যাচ্ছে। তো কুড়িগ্রাম থেকে রংপুর পার হয়ে এই পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। মাঝখানে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী নেওয়া এবং বাজারে বাজারে হালকা পাতলা জ্যাম থাকায় কিছু সময় নষ্ট হয়েছে ওই দিকে। তো অলরেডি আমরা রংপুর ঢাকা হাইওয়ে ধরে ছুটে চলছি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। তো এনজয় করুন হিনো RN8 এর ইঞ্জিন সাউন্ড।
রাত 11:40 দিকে রংপুরের পীরগঞ্জে আমরা 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক পাই চা পানের জন্য। তো আমাদের গাড়িতে সেদিন বিখ্যাত দুজন ওমেন ছিলেন যারা এখানে 5 মিনিটের বিরতিতে নেমে 20 মিনিটেরও বেশি সময় কাটিয়ে দেন। শুধু এখানেই না, ওনারা পুরোটা রাস্তা জুড়েই আমাদের গাড়ির প্রত্যেকটা যাত্রীর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তো এখানে প্রায় 20 মিনিটেরও বেশি সময় বিলম্বের পর রাত 12:05 দিকে আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার দিকে। পীরগঞ্জ থেকে ছাড়তেই আমাদেরকে ওভারটেক করে চলে যায় হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি, কিন্তু আমাদেরকে ওভারটেক করে বেশি দূর যেতে পারেনি। পুনরায় ওটি হজম করতে হয় তার। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির বর্তমান রানিং স্পিড 120+ অলমোস্ট। আমরা এই গাড়িতে 130+ স্পিড পেয়েছি, যদিও বা সেটা আমি ফুটেজ রাখতে পারিনি। এই যে আমাদের উস্তাদ বারবার 120-130+ স্পিডে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু ভিতরে বসে আমরা মোটেও টের পাচ্ছিলাম না যে গাড়ি এত স্পিডে চলছে। একটা লাক্সারিয়াস বাসের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম এটা, যে গাড়ি যত স্পিডে চলুক ভিতরে বসে সেটা টের পাওয়া যায় না। তো যাত্রী হিসেবে শুধু আমরা না, ভিতরে যারা বসেছিলেন কেউই হয়তো জানেনি না যে এই গাড়ি 130+ চলেছে। আর এই গাড়িটা নিয়েই নাকি মানুষের এত অভিযোগ যে এই গাড়িটা বসে যায়। তারপর এটা বাংলাদেশে ফ্লপ প্রোডাক্ট বলা হয়। আসলে পার্টস পাতির জন্য হয়তো ফ্লপ হতে পারে, বাট মাল হিসেবে এটা আসলে একটা মাল গাড়ি বলতে হবে। বাংলাদেশের চলমান লাক্সারিয়াস প্রোডাক্ট গুলোর মধ্যে RN8কে অন্যতম হিসেবে ধরা হতো যদি পার্টস পাতি নিয়ে তেমন কোনো ঝামেলা না থাকতো। তবুও এখনো পর্যন্ত নাবিল পরিবহন তাদের এই গাড়িটাকে যতটা ফ্রেশ এবং টপনচ কন্ডিশনে রেখেছে, তাতে আসলে নাবিল পরিবহন যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এছাড়া হিনো RN8 এর দুলুনি কিংবা সাসপেনশন নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই। আমাদের দেশে প্রায় প্রত্যেকটা মানুষই জানেন যারা বাস নিয়ে গবেষণা করেন বা ঘাটাঘাটি করেন যে RN8 এর দুলুনি কিংবা সাসপেনশন কতটা সুন্দর। আর আমাদের দেশে মূলত RN8 দুলুনির জন্যই বিখ্যাত। বাহির থেকে দেখতে কি পরিমাণ দুলুনি খায় তা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না, ভিতরে বসে সেটা অনুভব করতে যে কি ফিল আসে, উফ। ইতিমধ্যে আমরা বেশ কিছু বাসকে পিছনে ফেলে এসেছি, সামনে আরো অনেকগুলো বাস রয়েছে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
সেদিন আমাদের গাড়িতে গাইড হিসেবে নিযুক্ত ছিলেন জনাব রাব্বি সাহেব। উনি এতটাই দক্ষ এবং অ্যাক্টিভ একটা মানুষ যে ওনার প্রশংসা ভিডিওতে না করে আসলে পারছি না। ওনার যেন এই রাস্তা পুরোটাই মুখস্থ। উনি একদম সবকিছু আগে থেকে ড্রাইভার সাহেবকে বলে দিচ্ছিলেন, কোথায় ভাঙ্গা আছে, কোথায় কে আছে, কোথায় স্পিডে চালাতে হবে, কোথায় ব্রেক করতে হবে। উনি আগে থেকেই সব ড্রাইভার সাহেবকে বলে দিচ্ছিলেন। এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগতেছিল দেখতে। তাছাড়া এই গাড়িতে ভ্রমণরত 28টা যাত্রীকে উনি যেভাবে ম্যানেজ করেছেন সেটা আসলেই প্রশংসার দাবিদার। তাছাড়া আগেও বলেছি যে দুজন বিখ্যাত ওমেন ছিলেন আমাদের গাড়িতে। পুরোটা রাস্তা প্রত্যেকটা যাত্রীকে সহ স্টাফ, ড্রাইভার এবং গাইডকেও বিরক্ত করেছিলেন। আমি জানি না আসলে বাই চান্স যদি কোনো না কোনো ভাবে আমার এই ভিডিও ওনার চোখের সামনে পড়ে যায় তাহলে হয়তো উনি আমার নামে মামলাও করে দিতে পারেন। এতটাই ডেঞ্জারাস একজন মহিলা উনি। তো ওনাদেরকে সহ উনি যেভাবে হ্যান্ডেল করেছেন সবকিছু মিলিয়ে আসলে রাব্বি ভাইয়ের প্রশংসা করতেই হতো। তো এখন আমরা আছি নাবিল পরিবহনের একটি হিনু AK1 যে নন এসি বাসের পিছনে। দুই নাবিল একসাথে ছুটে চলছি। উপভোগ করুন নাবিল ভার্সেস নাবিলের ছুটে চলা। কুড়িগ্রাম থেকে ঢাকা পুরো রাস্তা জুড়ে আমাদেরকে একটা গাড়িও ওভারটেক করতে পারেনি। আমাদের উস্তাদ এতটাই সুন্দরভাবে গাড়ি চালিয়েছেন। তবে হ্যাঁ, হোটেল থেকে বের হওয়ার পর আমরা যখন ঢাকার কাছাকাছি তখন আমরা দুইটা ওভারটেক খেয়েছি, দুইটাই রাজশাহীর ব্যানারের কাছে, যেগুলো টোটালি আনএক্সপেক্টেড ছিল। তবুও আমরা কিন্তু সেই দুইটা গাড়ির আগেই ঢাকা পৌঁছে যাই, যেটা মূলত সম্ভব হয়েছে আমাদের গাইড রাব্বি ভাইয়ের দারুণ চতুরতার কারণে। দেখতে থাকুন, সামনে আসছে ফুটেজ সহ, খুবই ভালো লাগবে আশা করি। ঘড়িতে বাজতেছে রাত 1:30। আমরা অলরেডি আমাদের হোটেলে চলে এসেছি। নাবিলের বিখ্যাত সেই হোটেল নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট, চান্দাইকুনের কাছে অবস্থিত হোটেলটি। কুড়িগ্রাম থেকে রাত 9:35 রওনা দিয়ে রাত 1:30 আমরা হোটেলে প্রবেশ করছি। এই পথটুকু আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা 55 মিনিট। এখানে আমাদের প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি থাকলো। এখানেও সেম কাহিনী, প্রায় 40 মিনিটেরও বেশি সময় লেগেছে আমাদের এখানে বিরতি শেষ হতে। তো আমরা এখানে নেমে কিছুক্ষণ বাস দেখেছি
এবং খাওয়া দাওয়া করে পুনরায় যাত্রা করছি প্রায় 2টা 10-এর দিকে। এই হচ্ছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের হিনো RN8 বাসটি তেল নিচ্ছে। পাশাপাশি গ্রিনল্যান্ড ডাবল ডেকারের একটি বাস দাঁড়িয়ে আছে, যারা কিছুদিন আগেই ঢাকা রংপুর রুট ওপেন করেছে। নাবিলের এই রেস্টুরেন্টটি বেশ সুন্দর, ছিমছাম পরিবেশ, দারুণ একটি পরিপাটি রেস্টুরেন্ট। এটা খাবারের মান এবং কোয়ালিটি দারুণ এবং দামও তুলনামূলক কম। আমরা এখানে হালকা পাতলা নাস্তা করেছি, দারুণ টেস্ট ছিল। তাছাড়া বাহিরের যে লাইটিংটা, সেটার জন্য বাসগুলোকে দেখতেও খুবই ভালো লাগে। এখানে দাঁড়িয়ে আসলে সারা রাত বাস লাভিং করা যাবে, কোনো বিরক্তি লাগবে না, এত সুন্দর লাইটিং এখানে। তো খাওয়া দাওয়া করে আমরা আবারও আসি বাস লাভিং করতে। এখানে আসলে রেস্টুরেন্টের 3 দিকে গাড়ি রাখার ব্যবস্থা আছে, একদিকে নন এসি রাখতেছে আর একদিকে এসি রাখতেছে, মানে খুব সুন্দর শৃঙ্খলাবদ্ধ একটা সিস্টেম। ভালোই লাগছিল, ভিতর এবং বাহির সবকিছু মিলিয়ে দারুণ লাগতেছিল এই হোটেলটা। তো রাত প্রায় 2টা 10-এর দিকে আমরা আমাদের হোটেল বিরতি শেষ করি এবং আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। হোটেল বিরতির পর আমাদের গাইড সাহেব পিছনে গিয়ে ঘুম দেন। তো এরপর আসলে স্টাফ ভাই যেটা করেছেন সেটা ভালো লাগেনি মোটেও। হোটেল বিরতির পর থেকে ঢাকা পর্যন্ত পুরোটা রাস্তা জুড়ে উনি শুধুমাত্র পুক খুঁজেছেন। পুক খোঁজার জন্য উনি ড্রাইভারকে স্লো চালাতে বাধ্য করেছেন। পুক নিলে আসলে আমার কোনো সমস্যা নাই, পুক আপনি নিতেই পারেন, বাট একটা বিজনেস ক্লাস বাসে শুধুমাত্র পুকের জন্য রাস্তা গাড়ি দাঁড় করিয়ে ফেলা, গাড়ি স্লো চালানো, এগুলো আসলে যায় না বিজনেস ক্লাস বাসের সাথে। তবু আমি এটা নিয়ে কোনো অভিযোগ করছি না। যদি ম্যানেজমেন্টের কেউ নাবিলের এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি অভিযোগ হিসেবে এই ভিডিওটা নিবেন না। ধন্যবাদ। তো ঢাকার কাছাকাছি এসে আমাদের গাইড সাহেব পুনরায় সামনে আসেন এবং আমরা পুনরায় পূর্ণ রিদমে ফিরে আসি এবং আগের মতোই চালানো শুরু করি। আর আমাদের গাইড সাহেব যদি সামনে না আসতেন শেষের দিকে, তাহলে আসলে আমরা এত তাড়াতাড়ি ঢাকা ঢুকতে পারতাম না। শেষের দিকে বিশাল একটা জ্যাম ছিল, সেই জ্যামে উনি ওনার দক্ষতা কাজে লাগিয়েছেন এবং ওনার নিজের পকেট থেকে 100 টাকা পর্যন্ত উনি খরচ করেছেন। পুরোটা রাস্তা জুড়ে উনি আমাদেরকে যেভাবে সার্ভিস দিয়েছেন, যেভাবে যাত্রী সেবা দিয়েছেন, তাতে আসলে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে আমরা যমুনা সেতুর টুলে প্রবেশ করছি। রাত প্রায় 3টা 10 বাজতেছে। আমাদের গাইড সাহেব পিছনে ঘুমাচ্ছেন আর আমাদের স্টাফ সাহেব পুক খোঁজার ধান্দা করছেন। আর এভাবেই আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য ঢাকার দিকে। আমাদের স্টাফ সাহেব শুধু যে পুক খুঁজছেন তা না, বরং হোটেলের পর থেকে ঢাকা পর্যন্ত উনি এত বিচ্ছিরি গান বাজাচ্ছিলেন, আসলে বিরক্তি ধরে গিয়েছিল। আর ভিডিও থেকেও বেশ কিছু ক্লিপ কেটে ফেলতে হয়েছে শুধুমাত্র ওনার জোরে গান বাজানোর কারণে, যেগুলো আসলে কপিরাইট খেয়ে যেতাম আমি। তো কপিরাইট থেকে বাঁচতে বেশ কিছু ক্লিপ ডিলিট করা সহ আমি বেশ বকবক করেছি, ভিডিওগুলো মিউট করে দিয়ে। তো এখন আমরা হচ্ছে সেই প্রথম ওভারটেকটা খাবো, যেটার কথা আগে বলেছিলাম। রাজশাহীর বিখ্যাত অপারেটর দেশ ট্রাভেলস জাস্ট বুলেটের মতো বাম সাইড দিয়ে বের হয়ে গেল। আনএক্সপেক্টেড ছিল আসলে। হুন্দাই তো ভাই হুন্দাই, জাস্ট খাড়ার উপর ভরে দিয়ে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু সে জ্যামে আটকে পড়েছিল সামনে গিয়ে। জ্যামে আটকা পড়ার পর আমরা তাকে আবারও কোনো না কোনো ভাবে তাকে পিছনে ফেলে সামনে চলে গিয়েছিলাম। তো দেখতে থাকুন, আরো একটি ওভারটেক খাবো আমরা যখন ঢাকার কাছাকাছি পৌঁছাবো। আরো একটি ওভারটেকের জন্য অপেক্ষা করুন। সেটাও একটা হুন্দাই, জাস্ট বুলেটের মতো বের হয়ে গিয়েছিল। সেটাও অবাক হয়েছিলাম আসলে, এই জিনিসগুলো আনএক্সপেক্টেড ছিল। তারপরও দিন শেষে এসব ওভারটেক খেতেও ভালো লাগে। এই টাইপের ওভারটেক গুলো আসলে দারুণ লাগে আমার কাছে। জাস্ট বুলেটের মতো ওভারটেক করে দিয়ে গায়েব হয়ে যাওয়া অন্যরকম একটা ফিল দেয় নিজের ভিতরে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
আমাদের সামনে এসআর ট্রাভেলসের একটা হুন্দাই বাস, পুরো বেলকা একটা বাস বলা যেতে পারে এটাকে। মানে একদম স্লো চালাচ্ছিল, হুন্দাই স্লো ড্রাইভিং যেটাকে বলে না। তো আমাদের কাছে পাত্তাই পায়নি সে। তো ওভারটেক খেয়ে কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে আসলে এই টাইপের ওভারটেক গুলা খুবই ভালো লাগে। এই সেই মাল গ্রামীণ ট্রাভেলস এর হিউন্দাই জাস্ট আমাদেরকে ওভারটেক করে সাটিয়ে চলে গেল। তবু আমরা তার বাম্পার ধরে রাখতে পারতেছিলাম, যেহেতু তার সামনে অনেকগুলো ট্রাকের প্রেসার ছিল, কিন্তু সে একটু গ্যাপ পেলেই জাস্ট সাটিয়ে বের হয়ে যাচ্ছিল। যদিও সে বেশি দূর যেতে পারেনি, সামনে গিয়ে জ্যামে আটকে যায় এবং আমরা সেটারই সুযোগ নেই। সেই সুযোগে আমরা তার বহুত আগে চলে যাই ঢাকায়। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে বাইপেলের অবস্থা। বাম সাইডে প্রচুর জ্যাম ছিল। আমরা ইতিমধ্যে গ্রামীণ ট্রাভেলসকে পিছনে ফেলে চলে এসেছি। আমরা রং সাইড দিয়ে এই পর্যন্ত এসেছি। তো এখানে একটা গেট বন্ধ ছিল, আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। সেখানে আমাদের গাইড সাহেব নিজের পকেটের টাকা খরচ করে আমাদেরকে এই রাস্তা দিয়ে ঢুকিয়ে নিয়ে এসেছেন। এই একটা রং সাইড ইউজ করাতে আমরা এখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় সেভ করেছি, যার পুরো কৃতিত্বটা দিতে হয় আমাদের গাইড জনাব রাব্বি সাহেবকে। বাইপেলের এই রাস্তার অবস্থা খুবই জঘন্য। এখানে 24 ঘন্টায় জ্যাম লেগে থাকে। তো এখানে চালাকি না করলে আসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। নন এসি বাসে হলে এখানে অবস্থা খারাপ হয়ে যায় ধুলো খাইতে খাইতে। অলরেডি রাত 4:35 বাজতেছে গড়িতে। আমরা ইতিমধ্যে বাইপেল ক্রস করে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা প্রবেশ করব।
ভোর 5টার দিকে আমরা রাজধানী ঢাকায় প্রবেশ করি। তো ইতিমধ্যে ঢাকার আশপাশে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আমরা এখন ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ব্লগটি শেষ হতে যাচ্ছে। যদি এই পুরো জার্নিটাকে এক কথায় ব্যাখ্যা করতে চাই তাহলে অসাধারণ একটি জার্নি ছিল আমার এই নাবিলের হিনু RN8 এর সাথে। সবকিছু মিলে দারুণ এক্সপিরিয়েন্স ছিল। গাড়িটা খুবই ফ্রেশ, টপনচ কন্ডিশনে রয়েছে এবং কেমন স্পিডে চলাচল করে তা তো দেখলেনই। তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নাবিলের RN8 ছাড়াও দেশে যতগুলো RN8 চলে সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া নাবিলের সার্ভিস নিয়ে আসলে পুরো ভিডিওটাতেই বলেছি। গাইড রাব্বি সাহেবের দক্ষতা অসাধারণ ছিল, সার্ভিস দারুণ ছিল। স্টাফের পুক খুঁজে বাদ দিলে ওভারঅল সবকিছু মিলে বেস্ট একটা জার্নি ছিল আমার এই গাড়িতে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্য ঢাকায় নেমে যাব। তো রাত 9:35 কুড়িগ্রাম থেকে রওনা দিয়ে ভোর 5টায় ঢাকা প্রবেশ করেছি। প্রায় 7 ঘন্টা 25 মিনিট লেগেছে। রাস্তার মাঝে বিভিন্ন জায়গায় যদি দেরি না করা হতো তাহলে হয়তো আমরা 6 ঘন্টার মধ্যেই ঢাকা পৌঁছে যেতে পারতাম। তো এই পুরো 7 ঘন্টা 25 মিনিটের ব্লগে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে আলাদা করে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।